ডেফিনেটলি আমরা কিন্তু খুব আর্লি এজ থেকে হাইপার টেনশন ডেভেলপ করছি, কারণ আমরা মনে করি যে রোগ মানেই 40-এর পর থেকে শুরু হয়, কিন্তু দ্য ইরা হ্যাজ বিন চেঞ্জড। ফাস্টফুড তো খাবে, বাট এটার জন্য নট দ্য প্রাইমারি ফুড এটা হয়, সেটার দিকে খেয়াল করা। লাইফস্টাইল আমাদেরকে অ্যাকচুয়ালি হাইপার টেনশনের দিকে বেশি ধাবিত করে। হাইপার টেনশন থেকে যে কমপ্লিকেশনগুলো হচ্ছে, দ্যাট ইজ কিডনির কোনো প্রবলেম আছে কিনা, হার্টের কোনো প্রবলেম আছে, সেগুলো কিন্তু রেগুলার চেক আপ করা। অ্যাংজাইটি, ইমোশন আসলে আমাদের কজোলজিতে ওভাবে নাই যে অ্যাংজাইটি হলেই যে হাইপার টেনশন হবে। অনেকেই মনে করেন প্রচুর পরিমাণে পরিশ্রম করলেই আর আলাদা করে ব্যায়াম করার প্রয়োজন পড়ে না। চলুন জেনে আসি চিকিৎসা বিজ্ঞান কি বলে। দর্শক, স্বাগত জানাচ্ছি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল প্রেজেন্টস সমকাল ডাক্তার বাড়ির আজকের আয়োজনে। আমাদের সঙ্গে আছেন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাহসিন সালাম। Actually, there is a difference between the exercise and পরিশ্রম। তো আমাদের মারা যেটা বাসায় করে দেখবেন, তারা সারাদিন কাজ করছে, সারাদিন তারা কাজ করে, কিন্তু তারা এটা অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ার্কিং, নট এক্সারসাইজ। আপনি যদি প্রচুর পরিশ্রম করেন, ইউ উইল গেট টায়ার্ড, বাট যখন আপনি টায়ার্ড হবেন তখন কিন্তু আপনার শরীর আরও খারাপ হবে। আপনি কিন্তু আপনি মনে করছেন আপনি এক্সারসাইজ এইভাবে ওয়ার্ক করছেন বলে আপনি ওয়েট কমবেন, নেভার। বাট ইউ নিড এক্সারসাইজ। এক্সারসাইজ মানে নিজেকে সময় দেওয়া। আপনি প্রপারলি ড্রেসড হবেন, আপনি একটা কেটস পরবেন, ইউ উইল টেক দ্য টাইম অ্যান্ড 30 থেকে 40 মিনিট ইউ উইল ওয়াক ইন এ ম্যানার যাতে আপনি নিজের হৃদস্পন্দন নিজে শুনতে পান, আপনি প্রচুর সোয়েটনিং হয়, দ্যাট ইজ কল এক্সারসাইজ। আর আপনি যখন পরিশ্রম করবেন, দ্যাট উইল নট গিভ ইউ এনি গুড থিং ইন ইউর মাইন্ড। সো আমরা পরিশ্রম করি, এক্সারসাইজ করি না, সো এই জন্যে আমাদের ওয়েট কমে না। সো আমরা চেষ্টা করবেন যে যত কাজই থাকুক, এই কাজের মধ্যে নিজেকে সময় দিতে হবে, নিজেকে ভালোবেসে সময় দিতে হবে। ওই সময়টা শুধু আমার, আইদার আমি কানে গান শুনতে শুনতে হাঁটবো, এবং এমনভাবে হাঁটবো যাতে আমি ঘেমে যাই, তাহলে আমার ওবেসিটি কমবে, ওয়েট কমবে। নাহলে কিন্তু দেখবেন যারা পার্কে সবাই হাঁটে, প্রত্যেকের এত বড় মেদ ভুঁড়ি, কেউ এক্সারসাইজ করে না। আসলে আমাদের যে সোসাইটি এখন গ্রো হচ্ছে, স্পেশালি আমাদের বাচ্চারাও যেভাবে গ্রো হচ্ছে, তাদের খেলার মাঠ প্রপার নাই, তারা বাসাতেই থাকে, তারা সবাই স্ক্রিন টাইম ইজ ভেরি হাই, তারা খাবার দাবার বিষয়ে ফাস্টফুড বেশি খাচ্ছে। সো ডেফিনেটলি আমরা কিন্তু খুব আর্লি এজ থেকে হাইপার টেনশন ডেভেলপ করছি। সো প্রথম সচেতন হলো যে টু ফাইন্ড আউট যে আমাদের হাইপার টেনশন আছে কিনা, কারণ আমরা মনে করি যে রোগ মানেই 40-এর পর থেকে শুরু হয়, কিন্তু দ্য ইরা হ্যাজ বিন চেঞ্জড। এখন কিন্তু অনেক অল্প বয়সে হাইপার টেনশন ডেভেলপ করছে ডিউ টু আওয়ার এনভায়রনমেন্ট, আওয়ার ফুডিং। সো আমার প্রথম পরামর্শ থাকবে যে আমরা জন্য, যদি আমাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে যে বাবা মার হাইপার টেনশন আছে, সো আমরা জন্য পরিবারের ছোট হোক বড় হোক সবারই জন্য আমরা রেগুলার চেক করি যে আমাদের ব্লাড প্রেশারটা আছে কি না। 2 নম্বর হলো যে ফুডিংয়ের বিষয়টা থাকে, যে এখন থেকেই আমরা যেন আমাদের ফ্যামিলি, স্পেশালি আমাদের বাচ্চাদেরকে এখন থেকেই এক্সারসাইজ করার দিকে আমরা মনোযোগ দিই, তাদেরকে খাবারগুলোর বিষয়ে এখন থেকে তাদের সচেতনতা করা। ফাস্টফুড তো খাবে, বাট এটার জন্য নট দ্য প্রাইমারি ফুড এটা হয়, সেটার দিকে খেয়াল করা। আমাদের বাসায় জন্য যে আমরা ওয়েলটা ইউজ করি, ভালো ওয়েল ইউজ করা, কুকিং ওয়েলগুলোর জন্য ভালো ইউজ করি, সেটার দিকে মনোযোগ দেওয়া। সর্বোপরি এক্সারসাইজ। এতটাই ল্যাক অফ এক্সারসাইজ আমরা হয়েছি, যার ফলশ্রুতি কিন্তু আমরা প্রত্যেকেই হাইপার টেনশন হচ্ছে। সো দিজ আর দ্য থিংস, আমরা যদি একটু মনোযোগ দিই, তাহলে হাইপার টেনশন এবং হাইপার টেনশন থেকে যে আমাদের ডিফারেন্ট কার্ডিয়াক এবং স্ট্রোক যে মর্টালিটি থাকে, সেগুলো থেকে আমরা বেঁচে আসতে পারবো। হাইপার টেনশন আমরা বলি অ্যাসিমটোমেটিক, অনেক সময় কোনো লক্ষণই থাকে না। অনেকে কিন্তু অনেক বেশি ব্লাড প্রেশার থাকলে তারা হেডেক নিয়ে আসতে পারে, দ্যাট ইজ মাথা ব্যথা থাকতে পারে, অনেকে মানে তাদের হঠাৎ করে শরীর খারাপ লাগতে পারে, আপনার ঘাড়ে ব্যথা থাকতে পারে আর কি। সো তাছাড়া খুব বেশি যে সিমটম থাকে হাইপার টেনশনে, সেটা কিন্তু আমরা পাই না আনটিল যে হাইপার টেনশন থেকে যদি আপনার হার্ট অ্যাটাক হয়ে যায়, হাইপার টেনশন থেকে যদি আপনার স্ট্রোক হয়ে যায়। সো প্রথম জিনিস হলো রেগুলার ফলো আপ। সো আমার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, আমরা একটু রেগুলার, যদি আমাদের নিয়ার বাই কোনো ক্লিনিক থাকে, নিয়ার বাই যদি ডক্টর থাকে, আমরা অ্যাটলিস্ট ফলো আপ করার জন্য যে আমাদের জাস্ট রেগুলার প্রেশারটা মাপা, যে প্রেশার আমার আছে কিনা। লাইফস্টাইল আমাদেরকে অ্যাকচুয়ালি হাইপার টেনশনের দিকে বেশি ধাবিত করে, কারণ আমরা যদি হাইপার টেনশনের কারণ দেখি, 95% কারণ হলো ইডিওপ্যাথিক, দ্যাট ইজ হলো ফ্যামিলিয়াল কজ। যে আমাদের যদি বাবা মার হাইপার টেনশন থাকে, ইউজুয়ালি সন্তানদের হাইপার টেনশন হওয়ার সম্ভাবনা থাকে। আর 5% কেস আমাদের সেকেন্ডারি কজ থাকে, দ্যাট ইজ কিডনির কজ, হার্টের কজ, ডিফারেন্ট কজ থাকে, সেগুলো ডিফারেন্ট ইস্যু। সো প্রথম জিনিস হলো যে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করাটাই সবচেয়ে বড় প্রয়োজন আমাদের। সো লাইফস্টাইল বলতে আমরা বুঝাই, 1 নম্বর হলো যে আমরা প্রপারলি
আমাদের ফুড চুজিং, যে আমরা হাই কোলেস্ট্রল যেগুলো থাকে সেই খাবারগুলো থেকে বিরত থাকা, ফাস্ট ফুড খাওয়া কমানো। 2 নম্বর, আমরা চাই যে রেগুলার এক্সারসাইজ, 30 to 40 মিনিটস রেগুলার ওয়াকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এক্সারসাইজ করার জন্য। 3 নম্বর হলো যারা হাইপারটেনসিভ থাকে তারা জন্য প্রপারলি মেডিসিন খাচ্ছে কিনা সেটা তাদের খেয়াল রাখে এবং রেগুলার চেক আপ করা যে ওষুধ খেয়ে আমি ঠিকমতো আছে কিনা। হাইপারটেনশন থেকে যে কমপ্লিকেশনগুলো হচ্ছে, দ্যাট ইজ কিডনির কোনো প্রবলেম আছে কিনা, হার্টের কোনো প্রবলেম আছে, সেগুলো কিন্তু রেগুলার চেক আপ করা। সো এগুলা যদি আমরা করি, যে একটা গ্রুপ যাদের হাইপারটেনশন হয়নি তাদের রেগুলার ফলো আপ করা, যে হাইপারটেনশন যেন না হয় বা হলে আমরা আর্লি ম্যানেজমেন্ট করতে পারি কিনা। 2 নম্বর হলো আরেকটা গ্রুপ যারা হাইপারটেনশন আছে তারা প্রপারলি মেডিসিন খাচ্ছে কিনা এবং সেই রিলেটেড কমপ্লিকেশন আছে কিনা সেটা আমাদের প্রিভেন্ট করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম সল্ট কন্টেনিং ফুডকে আমাদেরকে সবসময় বন্ধ করতে হবে। যে আমাদের দেশে কিন্তু আমরা বলি আলগা লবণ খাওয়া বা এক্সট্রা সল্ট খাওয়া, সেটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে। সল্ট ইজ ভেরি ডেভাস্টেটিং ফর দ্য হেলথ। সো আমাদের সল্ট কন্টেনিং ফুড, এক্সট্রা সল্ট, এগুলোকে আমাদের বন্ধ করতে হবে। সো এগুলো যদি আমরা মোটামুটি ঠিক মতো করি তাহলে হোপ দ্যাট আমরা হাইপারটেনশন আর্লি ডিটেকশন করতে পারবো, আর্লি ম্যানেজমেন্ট করতে পারবো এবং পেশেন্টদেরকে গুড আউটকাম দিতে পারবো। হাইপারটেনশনের হওয়ার জন্য অ্যাংজাইটি, ইমোশন আসলে আমাদের কজোলজিতে ওভাবে নাই যে অ্যাংজাইটি হলেই যে হাইপারটেনশন হবে। বাট এটা হতে পারে যে আমি যদি খুব অ্যাংজাইটি করি, ট্রানজিয়েন্ট হাইপারটেনশন হতে পারে, দ্যাট ইজ আমার প্রেশারটা বেড়ে যেতে পারে। বাট ডেফিনেটলি যে কোনো অ্যাংজাইটি, আমার যদি কন্টিনিউয়াসলি অ্যাংজাইটি থাকি, আমি ইমোশনালি যদি ভালো না থাকি, আমি যদি ডিপ্রেস থাকি, এগুলো অবশ্যই আমার লাইফস্টাইলে আমাকে অবশ্যই হ্যাম্পার করবে। স্পেশালি আমার রাতে ঘুম হবে না, আমি ঠিকমতো ফুডিং করবো না, আমার এক্সারসাইজ করতে ইচ্ছা করবে না। দ্যাট সেকেন্ডারিলি আমাদের অ্যাকচুয়ালি হাইপারটেনশন হতে ডেভেলপ করতে সাহায্য করে। আসলে একজন চিকিৎসককে সব দিকে খেয়াল রাখতে হয়, দুর্গার মতোই আর কি, যে 10 হাত দিয়েই করতে হয়। কারণ তাদের যেমন পরিবার আছে, তাদেরও সন্তান আছে, তাদের আবার রোগীরাও কিন্তু আমাদের বিরাট ফ্যামিলি। বিকজ একটা রোগী যে আমার রোগী, সে তো বসে থাকে যে আমি জন্য তাকে 100% সময় দিই, আবার ফ্যামিলি বসে থাকে তাকে জন্য আমি 100% সময় দিই। সো একটা চেক অ্যান্ড ব্যালেন্স আসলে করার প্রয়োজন হয়। সো আমরা জানি না কতটুকু ফ্যামিলিকে দিতে পারি, ফ্যামিলি মেম্বাররা সেটা বলতে পারবে, বাট আমরা চেষ্টা করি যে কিছু অংশ ফ্যামিলিকে দেওয়া, আর আমরা আমাদের রুগীকে যতটুকু চেষ্টা করি সেটা রাখা। অ্যাট দ্য সেম টাইম নিজের দিকে খেয়াল করার চেষ্টা করি, জানি না সঠিক দিতে পারি কিনা। সো একটা জিনিস যে যত কাজই করি তার মধ্যে চেষ্টা করি আমরা যে একটু যাতে 30 মিনিট হাঁটতে পারি, খাবার দাবারগুলো টাইমলি খেতে পারি, প্রপার হাইড্রেশন যেন মেনটেন করতে পারি, এই যেগুলো একটু করার চেষ্টা করি। যদি এটাতে আমরা ইমপ্রুভ থাকি, যদি আমি ভালো না থাকলে আমার রোগী ভালো থাকবে না। ইনফ্যাক্ট ইটস এ লিটল স্টোরি। আমার বাবা মানে হঠাৎ করে সে হার্ট অ্যাটাকে হয়। সো ওয়েন আই ওয়াজ স্টুডেন্ট অফ ক্লাস 10, সো মিড নাইটে আমার বাবার হঠাৎ করে চেস্ট পেন হয় এবং অ্যাট দ্যাট টাইম আমি অনেক রাত হওয়ার জন্য আমি দৌড়িয়ে বের হয়েছি ডাক্তার ডাকার জন্য, বাট আই ডোন্ট গেট এনি ডক্টর অ্যাট অল। আমি 2-3 জন ডাক্তারের বাসায় গিয়েছি যে আমার বাবা খুব অসুস্থ, একটু আসেন, বিকজ আমি তাকে নিয়ে যেতে পারছিলাম না কোথাও, বাট নো বডি কাম। দ্যাট স্ট্রাইক মি যে বাসায় যদি একজন ডাক্তার থাকে, ইফ আই ওয়ার এ ডক্টর, আমি আমার বাবাকে আমার সবটুকু দিয়ে চিকিৎসা করতে পারতাম, আমি তাকে তাড়াতাড়ি নিয়ে যেতে পারতাম। সো দ্যাট স্ট্রাইক মি এ লট যে আমাকে একজন ডাক্তার হতে হবে, কারণ একজন ডাক্তারই পারে তার পরিবার, তার আশেপাশে এবং সবাইকে তার ফুল হার্টলি সেবা দিতে, নাম্বার 1। নাম্বার 2, যে ডাক্তার হতে পারলে যে আপনার সব দিক থেকে যে ম্যানেজমেন্ট থাকে সেটাকে আমরা করতে পারবো কুইকলি, কারোর জন্য ওয়েট করব না। আমি যখন ইন্টার্ন করি তখন আমরা মেডিকেল কলেজ হসপিটালগুলোতে আমি দেখতাম যে রুগীরা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে যাচ্ছে। সো এইসব রুগীকে খুব বেশি কিছু করার থাকতো না। সো খুবই এগুলো আমাকে দুঃখ দিত যে আসলে কী করলে এই রুগীগুলোকে আরও ভালো করা যায়। শেষ পর্যায়ে থাকতো যারা ক্যান্সার রোগী বা যেসব রোগীগুলো হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট বলি, হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে গেলো, হার্ট বন্ধ হয়ে গেলো, ইয়াং পেশেন্ট আসছে, তাদের ছোট ছোট বাচ্চা, তাদের ওয়াইফ স্টিল ইয়াং, হঠাৎ করে হার্ট অ্যাটাক নিয়ে আসছে, হঠাৎ করে হার্ট বন্ধ হয়ে গেছে, যেটাকে আমরা ডাক্তারের বিদ্যায় বলি কার্ডিয়াক অ্যারেস্ট, কিন্তু সেগুলো খুব একটা সেফ করা যেত না আর কি এখানে। সো এটা খুবই স্ট্রাইক করতো আমাকে, কারণ দ্যাট টাইম আপনার এইসব ক্রিটিক্যাল রুগী ম্যানেজমেন্ট করার খুব বেশি অপরচুনিটি এবং ওই ধরনের নলেজ ছিল না। সো যখন আমি ইন্টার্নি শেষ করে যখন আমি ঢাকায় আসি, তখন আমি যখন আমার কাজ শুরু করেছি তখন আমি এই ধরনের ম্যানেজমেন্টগুলো যখন খুব সম্মুখীন হই,
যে অ্যাকচুয়ালি সিপিআর দিয়ে এরকম ক্রিটিক্যাল রোগীগুলো বাঁচানো যায়, এসব রোগীগুলোকে লাইফ সাপোর্টের মাধ্যমে বাঁচানো যায়। দ্যাট মেক মি ফিল গুড যে আসলে আমাদের রেভলিউশন, আমাদের এই যে মানুষ বাঁচানোর যে আনন্দ, যে দ্য হ্যান্ড হ্যাজ এ পাওয়ার, যে কিছু করার যে সম্ভব, এটা আমাকে স্ট্রাইক করেছে ডাক্তারি হওয়ার জন্য এবং এটা করার জন্য। ডাক্তার তো সারা জীবনের ছাত্র, মানে পড়া দিয়েই শুরু হয়, পড়া দিয়ে জীবনটা শেষ হয়, কারণ প্রতিদিন নতুন নতুন জিনিস আসছে, নতুন নতুন রোগী দেখছি, নতুন নতুন জিনিস শিখছি। সো পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি যেগুলো, এগুলো কোনো বিকল্প নেই, কারণ দিস ডিগ্রি করার জন্য, এই ডিগ্রিগুলো করার জন্য আপনাকে যে একটা পাথওয়ের মধ্যে যেতে হয়, যে ট্রেনিংয়ের মধ্যে যেতে হয়, যে পরিমাণ পড়তে হয়, যে জ্ঞান অর্জন করতে হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো ডেফিনেটলি এটা পেশাগত জীবনের জন্য দরকার এবং প্রতিটি ডাক্তারের জন্য দরকার।